ডিয়ার স্টুডেন্টস, আমি শুভাশিস ভট্টাচার্য, ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম সেমিস্টার 4 স্টুডেন্ট, সিসিএফ সিস্টেম। তোমাদের আমি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2 সাবজেক্ট পড়াচ্ছি। আর চ্যাপ্টার যেটা পড়াচ্ছি সেটা হলো কনসাইনমেন্ট। প্রথম দিন কিন্তু আমি একটা কনসাইনমেন্টের অঙ্ক করিয়ে দিয়েছিলাম। আজকে মানে ইম্পর্টেন্ট কনসাইনমেন্টের একটা ইম্পর্টেন্ট পার্ট করিয়ে দিচ্ছি, সেটা হলো কি যে লোড দিও। ঠিক আছে, লোড ব্যাপারটাকে একটুখানি বুঝিয়ে দিই। শোনো, লোড হলো কি, যখন কনসাইনার কনসাইনিকে মাল পাঠায় তখন কনসাইনার কি করে, ইচ্ছে করে জিনিসটার যেটা অরিজিনাল দাম সেটা কনসাইনিকে জানতে দেয় না। সেই কারণে অরিজিনাল দামটা মানে কনসাইনিকে বেশি করে দেখায়। সাপোজ একটা আইটেমের কস্ট প্রাইস সাপোজ দেখা যাচ্ছে হয়তো 50 রুপিস, কনসাইনিকে যখন ওই মালটা পাঠাচ্ছে ইচ্ছে করে কস্ট প্রাইসটাকে 80 টাকা দেখাচ্ছে, মানে 30 রুপিস বেশি করে দেখাচ্ছে। এটা কনসাইনার করে কেন না, কনসাইনার অ্যাকচুয়ালি কতখানি প্রফিট করছে সেটা যাতে কনসাইনি না বুঝতে পারে, তার জন্য কনসাইনার এই চালাকিটা কিন্তু কনসাইনির সঙ্গে করে। ঠিক আছে, এইবারে যেহেতু বুকটা আমরা কনসাইনারের মেনটেন করছি, কনসাইনারের কাছে যখন বুক থাকছে, এবারে 50 রুপিস যেটা কস্ট প্রাইস সেটা যখন আমরা পাঠানো প্রাইস দেখাচ্ছি 80 রুপিস, সাপোজ 80 টাকা করে সাপোজ পাঠাচ্ছে, তাহলে তো অ্যাকচুয়াল প্রফিট লসটা আমাদের বেরোবে না। তাহলে আমরা যখন গুড সেন্টের এন্ট্রি করবো, কোন কোন আইটেমের উপর লোড হয় সেটা আমি ফার্স্ট ক্লাসে তোমাদেরকে বলে দিয়েছিলাম, আজকে ফের বলে দেবো। তো এই যে বেশি দামে মাল পাঠাচ্ছে কনসাইনার কনসাইনিকে, এটা বলা হয় কনসাইনার কনসাইনিকে লোডে মাল পাঠাচ্ছে। এবং তোমাদের পরীক্ষায় কিন্তু লোড ছাড়া কিন্তু অঙ্ক কিন্তু দেয় না। এবং একটা জিনিস বলে দিই, আমি দেখেছি এতদিন থেকে পড়াচ্ছি আমি, 90% স্টুডেন্ট কিন্তু এই লোডেতে কিন্তু ভুল করে আসে। কিছুতেই এদের কস্ট প্রাইস সেলিং প্রাইস এদের মাথায় আমরা ঢোকাতে পারি না। ঠিক আছে, এরা কস্ট প্রাইস সেল প্রাইস বুঝতে পারে না, হচ্ছে কিন্তু খুব সহজ। আমি সুন্দর করে তোমাদের কিন্তু শিখিয়ে দেবো, এমনভাবে শিখিয়ে দেবো যে অন্য স্টুডেন্টদের তোমরা বন্ধু বান্ধবদের কিন্তু তোমরা শেখাতে পারবে এই লোডটা আমরা কীভাবে বার করবো। তো সেই লোডের অঙ্ক আমরা এখন করাবো। এবার একটুখানি বলে দিই, তাহলে লোড জিনিসটা কি সেটা বুঝিয়ে দিলাম আমি, নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা যে কনসাইনার যখন কনসাইনিকে মালটা পাঠাচ্ছে, অরিজিনাল যেটা কস্ট প্রাইস সেটাকে একটু বেশি দামে দেখাচ্ছে কনসাইনিকে। এটা কিন্তু মূল মানে অবজেক্ট হলো, উদ্দেশ্য হলো যাতে কনসাইনি না বুঝতে পারে কনসাইনার অ্যাকচুয়াল কত টাকা প্রফিট করছে। এটাকে বলা হয় কনসাইনার কনসাইনিকে লোডে মাল পাঠাচ্ছে। তার আগে একটু বলে দিই মানে কোন কোন আইটেমগুলো লোডের প্রাইসকে আমরা ইনভয়েস প্রাইস বলি। মানে ইনভয়েস প্রাইস মানে হলো সোজা কথা সেলিং প্রাইস, বা তোমার হচ্ছে কি লোডেড প্রাইস, বা হচ্ছে কি ইনফ্লেটেড প্রাইস। ঠিক আছে, আর অঙ্কের সময় ইনভয়েস প্রাইসটাকে আমরা কিন্তু সেল প্রাইস হিসাবে কনসিডার করি। আচ্ছা, তো যে আইটেমটার উপরে মাল পাঠাচ্ছে মানে গুড সেন্ট, এইটার উপরে লোডের ইম্প্যাক্ট আছে, এগুলো প্রথম দিন বলে দিয়েছিলাম। কনসাইনিকে যে মালটা পাঠালো, কনসাইনি যদি কিছু মাল যদি কনসাইনারকে রিটার্ন করে, সেই রিটার্নটার উপর মানে গুডস রিটার্ন বাই দ্য কনসাইনি, এটার উপরে লোডের ইম্প্যাক্ট থাকে। ক্লোজিং স্টক যখন আমরা ভ্যালুয়েশন করব সেটার উপরে কিন্তু লোডের ইম্প্যাক্ট থাকে, মানে সোজা কথা ক্লোজিং স্টকে যখন এন্ট্রি করব সেটার উপর লোডের ইম্প্যাক্ট থাকে। ওপেনিং স্টক, এবছরের ক্লোজিং স্টক সামনের বছর ওপেনিং স্টক হয়, আগের বছরের ক্লোজিং স্টক এবছরের ওপেনিং স্টক হয়। অতএব ওপেনিং স্টকের উপরে লোডের ইম্প্যাক্ট পড়ে, আর অ্যাবনর্মাল লস যদি কিছু হয় সেটার উপরে কিন্তু লোডের ইম্প্যাক্ট থাকে। তাহলে আমরা দেখলাম যে পাঁচটা আইটেমের উপরে লোডের ইম্প্যাক্ট থাকছে: ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, গুডস সেন্ট, গুডস রিটার্ন বাই দ্য কনসাইনি, আর হচ্ছে কি তোমার মানে অ্যাবনর্মাল লস। তার মানে ভালো করে শুনবে, এই পাঁচটা আইটেম যখন আমরা এন্ট্রি করব, জার্নাল এন্ট্রিতে কিন্তু কোনো চেঞ্জ নেই। যেরকম গুড সেন্ট আমরা 2 গুড সেন্ট কনসাইনমেন্ট বলে বসাই, তো আমরা ওপেনিং স্টক থাকলে 2 কনসাইনমেন্ট স্টক বলে লিখি, ক্লোজিং স্টক আমরা বাই কনসাইনমেন্ট স্টক বলে লিখি, কনসাইনমেন্ট অ্যাকাউন্টের কথা বলছি। তো এই এন্ট্রিগুলো যখন আমরা করব, যে পাঁচটা আইটেমের উপরে লোডের এফেক্ট আছে আমি এক্ষুনি বলে দিলাম, এই পাঁচটাকে সবসময় তোমরা ইনভয়েস প্রাইসে করবে, একদম ভুলবে না, যেটা আমি শিখিয়ে দিচ্ছি। ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, গুড সেন্ট, হ্যাঁ, গুডস রিটার্ন বাই দ্য কনসাইনি, আর হচ্ছে কি তোমার অ্যাবনর্মাল লস, এই পাঁচটা আইটেমকে সবসময় কিন্তু ইনভয়েস প্রাইসে এন্ট্রি করবে। এবার যেহেতু বইটা আমরা কনসাইনারের বইতে আমরা এন্ট্রিগুলো অ্যাকাউন্টগুলোকে আমরা মানে দেখাচ্ছি, তো লোডটা আমাদের আবার কি করতে হবে না, ক্যান্সেল করিয়ে দিতে হয়। এই লোডটা ক্যান্সেল করানোর মানে কিছু না, যেদিকে ধরো ওপেনিং স্টক বসছে তার উল্টো দিকে লোডের এন্ট্রিটা বসাবে। ঠিক আছে, লোডটাকে ক্যান্সেল করাবে। গুড সেন্ট যেদিকে বসছে, গুড সেন্ট ডেবিট সাইডে বসছে, গুড সেন্টের লোডটা ক্রেডিট সাইডে বসবে। ওপেনিং স্টকে ডেবিট সাইডে বসে, ওপেনিং স্টকের লোডটা ক্রেডিট সাইডে বসবে। তোমার ক্লোজিং স্টক ক্রেডিট সাইডে বসে, তার লোডটা মানে ডেবিট সাইডে বসবে। তোমার অ্যাবনর্মাল লস ক্রেডিট সাইডে বসে, তার লোডটা ডেবিট সাইডে বসবে। আবার যদি কনসাইনি কিছু রিটার্ন করে, সেটা কনসাইনমেন্টে ক্রেডিট সাইডে বসে, হ্যাঁ, সেটাকে আবার ডেবিট সাইডে বসিয়ে দেবে। আর লোডের ইম্প্যাক্টগুলো সব কিন্তু এই আমরা এই কনসাইনমেন্ট অ্যাকাউন্টের মধ্যেই আমরা দেখাবো। ঠিক আছে, তো তোমাদের অঙ্কের সুবিধার জন্য কিন্তু আমি
প্রোফার্মা দুটো টেনে নিয়েছি। তো যে অঙ্কটা এখন করাবো আমি তো করে দেবো। কনসাইনমেন্ট অ্যাকাউন্ট আর কনসাইনি অ্যাকাউন্ট এই দুটো অ্যাকাউন্ট কিন্তু আমি ওপেন করে রেখে দিয়েছি তোমাদের সময়টাকে সেভ করবার জন্য, যাতে ডাইরেক্ট কিন্তু আমি অঙ্কটা শুরু করতে পারি। তো এই লোডের মানে কিভাবে আমরা লোড ক্যালকুলেট করব এটাকে কিন্তু খুব সুন্দর করে আমি শিখিয়ে দেবো। আগে অঙ্কটাকে পড়ছি, তারপর তোমরা শুনে নেবে, তারপর আমি কিন্তু বুঝিয়ে দেবো যে লোডটা এমনভাবে শিখিয়ে দেবো জীবনে কোনোদিনও ভুলবে না। শোনো কি বলেছে। বলছে on 1st February 2024 Sinha and Company of Kolkata consigned 150 cases of goods to Mitra and Company of Delhi। তাহলে সিনহা এন্ড কোম্পানি এখানে হলো কনসাইনার, আর মিত্রা এন্ড কোম্পানি দিল্লির ও হলো কনসাইনি। আমি আগের দিন এগুলো লিখে দিয়েছিলাম যে শুধু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট লিখতে হয় না, কনসাইনমেন্ট টু মানে কনসাইনি যেখানে থাকে সেই জায়গাটার নাম কিন্তু মেনশন করতে হয়। তো সেভাবে আমি লিখে দিয়েছি কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট, আর আমরা কনসাইনারের বুকেতে দুটো অ্যাকাউন্ট ওপেন করেছি। ঠিক আছে, তাহলে মানে 150 কেসেস কনসাইনারকে পাঠিয়েছে। দ্য গুডস ওয়ার চার্জড অ্যাট আ প্রোফার্মা ইনভয়েস ভ্যালু অফ রুপিস 15,000। ইনভয়েস ভ্যালু এই কথাটার মানে কিন্তু আমি তখনই বলে দিয়েছি সেলিং প্রাইস। ঠিক আছে, মানে ইনভয়েস প্রাইসের মধ্যে কিন্তু দেখো সেলিং প্রাইস মানে কি, যেটা কি মানে ইনক্লুডিং প্রফিট, তাই তো। সেলিং প্রাইস কিভাবে তৈরি হয়, কস্টের সঙ্গে প্রফিট যোগ করে। তার মানে সেলিং প্রাইস যখন বলে দেওয়া আছে ওটার মধ্যে কিন্তু লোডটা কিন্তু ইনক্লুড আছে, ওটা ব্যাকেটে পরিষ্কার করে বলে দিয়েছে ইনক্লুডিং এ প্রফিট অফ 25% অন কস্ট প্রাইস। তাহলে দুটো জিনিসের উপর খেয়াল করবে যে গুডসেরটা কোন প্রাইসে দেওয়া আছে আর প্রফিটের পার্সেন্টেজটা কোন প্রাইসে দেওয়া আছে, মানে কার উপরে দেওয়া আছে। প্রফিটের পার্সেন্টেজটা সবাই জানো মাত্র দুটো আইটেমের উপর হতে পারে, আইদার অন কস্ট অর অন সেলিং প্রাইস। মানে প্রফিটটা যেটা লোডটা যেটা চাপায়, লোডটা যেটা ইম্পোজ করে সেটা দুটো আইটেমের উপর করতে পারে, আইদার অন কস্ট অর অন সেলিং প্রাইস। মানে ভেরি ইজি, এই দুটো আইটেম ছাড়া কারোর উপরে কিন্তু প্রফিটের পার্সেন্টেজ হয় না। কস্টের উপর করতে পারে, প্রফিটের উপর করতে পারে। তাহলে তোমাকে অঙ্কেতে কিন্তু দুটো জিনিস দেখতে লাগবে যে গুডস এর প্রাইসটা কোন প্রাইসে দেওয়া আছে, আইদার অন কস্ট প্রাইস অর সেলিং প্রাইস। প্রাইস কস্ট আর সেলিং প্রাইসের বাইরে আর কিছু হয় না। তাহলে এটা বোঝা খুবই সহজ। গুডস এরটা কোন প্রাইসে আছে দেখে নেবে গুডস এরটা, আর প্রফিটের পার্সেন্টেজটা কোন প্রাইসের উপরে আছে সেটা দেখে নেবে। এবার দুটো যদি সেম থাকে মানে ভালো করে বুঝে নাও, গুডস এরটা যে প্রাইসে আছে প্রফিটের পার্সেন্টেজটা যদি সেই প্রাইসের উপরে দেওয়া থাকে, সাপোজ গুডস এরটা কস্টের উপরে দেওয়া আছে, গুডস এরটা কস্টে দেওয়া আছে, প্রফিটের পার্সেন্টেজটাও কস্টে দেওয়া আছে, অথবা গুডস এরটা সেলিং প্রাইসে দেওয়া আছে, প্রফিটের পার্সেন্টেজটাও কিন্তু সেলিং প্রাইসের উপরে দিয়ে দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো ব্যাকিং করাতে লাগে না। আমরা কিন্তু ডাইরেক্ট মানে যত পার্সেন্টেজ প্রফিট দেওয়া থাকবে গুডস এরটার উপর ততখানি পার্সেন্টেজ আমরা অ্যাপ্লাই করে লোডটাকে আমরা বার করে দেবো। সাপোজ গুডস এরটা বলে দেওয়া আছে কস্ট প্রাইস, ধরো সাপোজ হচ্ছে কি 20,000, আর প্রফিট করছে কস্টের উপরে ধরো মানে 25%। গুডস এর দেওয়া আছে কস্ট প্রাইসে 20,000 রুপিস, আর প্রফিট করছে কস্টের উপরে 25%। তাহলে 20,000 এর ডাইরেক্ট 25% করলে কিন্তু আমরা লোডটা পেয়ে যাবো, কোনো আমাদের কিন্তু ব্যাকিং করাতে লাগবে না। তাহলে আমরা কি করব, একটা জিনিস প্রথমেই বলে দিয়েছি, যেগুলোর উপরে লোড হয় যে পাঁচটা আইটেম, ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, গুডস সেট, অ্যাবনর্মাল লস, গুডস রিটার্ন বাই দ্য কনসাইনি, এগুলো সবসময় কিন্তু ইনভয়েস প্রাইসে বসবে। এবারে যেহেতু আমাদের মানে গুডস এন্ড কস্ট প্রাইসে দেওয়া ছিল, আমাকে ইনভয়েস প্রাইসে আনতে গেলে কি করতে হবে, খুব বাচ্চাদের কনসেপ্ট এটা, প্রফিটটাকে যোগ করে দিতে হবে, আমাকে সেলিং প্রাইসে লিখতে হবে, মানে ইনভয়েস প্রাইসে লিখতে হবে। ইনভয়েস প্রাইস মানে আমি বলে দিয়েছি যে সেলিং প্রাইস। তাহলে গুডস এন্ড যখন কস্ট প্রাইসে দেওয়া আছে আমার এক্সাম্পল অনুযায়ী, এবারে প্রফিটটাকে আমাকে যোগ করে দিতে লাগবে, মানে ওটা ইনভয়েস প্রাইসে এসে যাবে, আর লোডটাকে আমরা উল্টো দিকে বসাবো। তার মানে লোডটা কিভাবে আমরা বার করবো এটা তোমাকে শিখতে হবে। আবার ধরো কি বললাম, দুটো আমাদের সেম ছিল। আবার একটা এক্সাম্পল আমি দিচ্ছি, গুডস এন্ড আমাদের সেলিং প্রাইসে বলে দেওয়া আছে, প্রফিটটাও আমাদের সেলিং প্রাইসের উপর বলে দেওয়া আছে। গুডস এন্ড বলে দেওয়া আছে সাপোজ 20,000, প্রফিট বলে দিল মানে সেলিং প্রাইসের উপরে 25,000। সেম ভাবে আমরা ডাইরেক্ট লোড বার করবো 20,000 এর 25%। তবে এখানে যেহেতু গুডস এন্ডটার মধ্যে লোডটা ঢুকে আছে, সেলিং প্রাইস মানে লোড ঢুকে আছে, আর তুমি লোডটাকে অ্যাড করতে যাবে না, ডাইরেক্ট সেলিং প্রাইসেই বসাবে। আগের এক্সাম্পলটা বলেছিল ওটা কস্ট প্রাইসে বলেছিল গুডস এন্ডটা, সেই জন্য প্রফিটটাকে আমাকে অ্যাড করতে হয়েছিল ওটাকে সেলিং প্রাইসে আনার জন্য। এখানে সেলিং প্রাইসেই যখন দিয়ে দেওয়া আছে তো ডাইরেক্ট আমরা বসিয়ে দেবো, ডেবিট সাইডে 20,000 বসিয়ে দেবো, আর উল্টো সাইডে আমরা 20,000 এর 25% ডাইরেক্ট পার্সেন্টেজ যত থাকবে সেটাকে আমরা অ্যাপ্লাই করবো। এবারে যখন উল্টো থাকে, মানে গুডস এন্ডটা কস্ট প্রাইসে আছে, সেলিং প্রাইসে দেওয়া আছে প্রফিটের পার্সেন্টেজ, গুডস এন্ডটা দেওয়া আছে সেলিং প্রাইসে, প্রফিটের পার্সেন্টেজ দেওয়া আছে কস্ট প্রাইসে। ভালো করে বুঝতে পারবে, মানে দুটো উল্টো। সোজা কথা, গুডস এন্ডটা যে প্রাইসে দেওয়া আছে, প্রফিটের পার্সেন্টেজটা অন্য আইটেমের উপরে আছে।
গুডস সেলটা আছে কস্ট প্রাইসে, প্রফিটের পার্সেন্টেজ দেওয়া আছে সেলিং প্রাইসে, বা গুডস সেলটা দেওয়া আছে আমাদের সেলিং প্রাইসে, প্রফিটের পার্সেন্টেজটা আমাদের দেওয়া আছে কিন্তু মানে কস্ট প্রাইসে। এখানে তোমার নিয়মটা কি ভালো করে শুনবে, যখন উল্টো থাকবে তখন কি করবে, শোনো গুডস সেলটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, প্রফিটের পার্সেন্টেজটাকে কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে। গুডস সেলটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, গুডস সেলটা আমাদের ফিক্স থাকবে। তার মানে একদম ভালো করে শিখে নাও, গুডস সেলটা যে প্রাইসে দেওয়া থাকবে প্রফিটের পার্সেন্টেজটাকে ওইটাকে আমাদের কনভার্ট করে নিতে হবে। গুডস সেল যদি সেলিং প্রাইসে দেওয়া থাকে, প্রফিটের পার্সেন্টেজ তোমার কস্টের উপরে রয়েছে, তাহলে প্রফিটের পার্সেন্টেজটাকে আমাকে সেলে আনতে হবে। আর গুডস সেলটা যদি আমাদের মানে কস্ট প্রাইসে দেওয়া থাকে, প্রফিটের পার্সেন্টেজ যদি আমাদের সেলিং প্রাইসে দেওয়া থাকে, তাহলে গুডস সেলটা যে পার্সেন্টেজ, গুডস সেলটা যে প্রাইস মানে কস্ট প্রাইসে, প্রফিটটাকে কস্টে আনতে হবে সেলিং প্রাইস থেকে। সেজন্য কথা এই উল্টো জিনিসটা আমাকে করতে হবে, মানে ব্যাকিং করতে লাগবে তখনই যখন দুটো সেম সেম থাকবে না। যেরকম এই অঙ্কটা বলেছে দেখো, যখন মালটা পাঠিয়েছে বলছে যে দ্য গুডস ওয়্যার চার্জ অ্যাট আ প্রোফর্মা ইনভয়েস ভ্যালু অফ রুপিস 10,000, ইনভয়েস ভ্যালু মানে হলো মানে 10,000 রুপিস, বলেছে ইনক্লুডিং এ প্রফিট, ইনক্লুডিং বলার তো কোনো প্রয়োজন পড়ে না, কারণ সেলিং প্রাইস মানে তার মধ্যে কিন্তু প্রফিটটা ইনক্লুড থাকে, ইনক্লুডিং এ প্রফিট অফ 25%, হ্যাঁ কি বললো, ইনক্লুডিং এ প্রফিট অফ 25% অন কস্ট প্রাইস, দ্য গুডস ওয়্যার চার্জ অ্যাট আ প্রোফর্মা ইনভয়েস ভ্যালু অফ রুপিস 15,000। এখানে বলেছে মানে গুডস সেলটার মধ্যে দেওয়া আছে 15,000, আর এটা আমাদের ইনভয়েস প্রাইসে দিয়ে দেওয়া আছে, মানে সেলিং প্রাইসে বলে দেওয়া আছে, আর প্রফিটের পার্সেন্টেজটা কিন্তু দেখো আমাদের কস্টে আছে। তাহলে এখানে কিন্তু আমরা এই 15,000 এর 25% করলে কিন্তু লোডটা আমাদের ভুল হয়ে যাবে, কারণ দুটো সেম সেম নেই। তাহলে যখন সেম সেম থাকবে না তখন আমরা কি করব, গুড সেলটা যে প্রাইসে আছে এটা মনে রেখে দেবে, গুড সেলকে আমরা চেঞ্জ করতে পারবো না, প্রফিটের পার্সেন্টেজটাকে কিন্তু আমরা এদিক ওদিক করতে পারি। তাহলে গুডসের যে প্রাইসে দেওয়া থাকবে প্রফিটটাকে ওই প্রাইসে তোমাকে আনতে লাগবে। তাহলে এখানে আমাদের গুডসেরটা বলে দেওয়া আছে ইনভয়েস প্রাইসে, প্রফিটটা বলে দেওয়া আছে কস্টে, তাহলে প্রফিটটাকে আমাদের মানে ইনভয়েস প্রাইসে আনতে হবে। এবার এই টেকনিক তোমরা জানো যে যে পার্সেন্টেজগুলোয় হ্যাঁ মানে কাটলে ওপরে এক আসে, সেগুলোকে যেগুলোতে ওপরে এক আসে, যেরকম 4%, 5%, 10%, হ্যাঁ তোমার 20%, এরকম 8টা পার্সেন্টেজ আমাদের দিয়ে দেওয়া আছে, যেগুলোকে কাটলে ওপরে আমাদের এক আসে। হ্যাঁ কিন্তু ধরো তোমার 7% কাটলে কোনোদিন মানে 7/100 ওপরে কোনোদিন এক আসবে না, মন দিয়ে শুনে নেবে। তো এইগুলো আমরা কি করি, ডাইরেক্ট মানে মেথড, আমরা একটা সহজ একটা টেকনিক আমাদের বলে দেওয়া আছে যে কস্ট প্রাইস থেকে যদি সেলিং প্রাইসে আমরা আসতে চাই তখন ডিনোমিনেটরটাকে এক আমরা বাড়িয়ে দিই, আর সেলিং প্রাইস থেকে যদি আমরা কস্ট প্রাইসে আসতে চাই তখন আমরা ডিনোমিনেটরটাকে এক কমিয়ে দিই। খুব সহজ জিনিস, এটা কেন করি তাও আমরা জানি। দেখো প্রফিটে যদি মাল পাঠানো হয় তাহলে অবভিয়াসলি সেলিং প্রাইসটা বড় হয়, ঠিক আছে। প্রফিটে যদি মাল পাঠানো হয় সেলিং প্রাইসটা বড় হয়, কস্ট প্রাইসটা কম হয়। এর জন্য এটা মুখস্থ বিদ্যা দিয়ে কিন্তু কোনোদিনও জিনিস কিছু হবে না। তাহলে যদি আমাদের মানে কস্ট থেকে যদি আমরা সেলে আসতে চাই, অবভিয়াসলি সেল প্রাইসটা যেহেতু বড় ওই জন্য মানে ডিনোমিনেটরটা যা থাকে সেটা এক বেড়ে যায়, তার আগে পার্সেন্টেজটাকে আমাকে ফ্র্যাকশনে নিয়ে নিতে হয়। 20% মানে 1/5, 20% মানে 1/4, এগুলো আমরা জানি। তবে এই পার্সেন্টেজগুলো আমরা এই টেকনিকটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি যে সেল থেকে কস্টে আসতে গেলে ডিনোমিনেটর এক কমিয়ে দিই, কস্ট থেকে সেলে যেতে গেলে ডিনোমিনেটর এক বাড়িয়ে দিই। 8টা পার্সেন্টেজে কিন্তু আমরা করতে পারবো, কিন্তু আমরা পরিষ্কার করে দিচ্ছি 2%, 4%, 5%, 10%, তারপরে তোমার 20%, তারপর 25%, তারপর 33.1% আর হচ্ছে কি তোমার 50%। এছাড়া যদি অন্য কোনো পার্সেন্টেজ যদি আমাদের দিয়ে দেওয়া থাকে, যদি বলে দেওয়া থাকে 40 মানে 30% কি 40%, হ্যাঁ তখন কিন্তু আমরা এই সহজ টেকনিকটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তখন সেই ছোটবেলায় যেরকম করেছিল, যার উপরে প্রফিটের পার্সেন্টেজ দেওয়া থাকে সেটাকে 100 ধরতে হয়, সেইভাবে আমাদের করতে লাগে। তবে তোমাদের অঙ্কগুলো কিন্তু এইভাবে কিন্তু দিয়ে দেওয়া থাকে জেনারেলি তোমাদের অঙ্কেতে। তবে অন্যটাও কিভাবে হবে, যখন এইগুলো ছাড়া আর কি মানে 2%, 4%, 10%, তার আগে আছে মানে 2%, 4%, 5%, 10%, 20, 25, 33, 1/3 আর হচ্ছে কি 50%। এই 8টা পার্সেন্টেজে আমরা এই শর্টকাট টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি। মানে কস্ট থেকে সেলে আসতে গেলে ডিনোমিনেটরটা এক বাড়িয়ে দেবো, সেল থেকে কস্টে আসতে গেলে ডিনোমিনেটরটাকে এক কমিয়ে দেবো, আর পার্সেন্টেজটাকে কিন্তু আমরা আগে ফ্র্যাকশনে কনভার্ট করে নেবো। যেমন এই অঙ্কটা দেখো, আমাদের সেলিং প্রাইস বলে দেওয়া আছে, ইনভয়েস প্রাইস বলে দেওয়া আছে 15,000 ইনভয়েস প্রাইস, প্রফিটটা বলে দেওয়া আছে কস্টের উপরে 25%, 25% মানে 1/4। তাহলে গুড সেলটা যে প্রাইসে দেওয়া থাকবে প্রফিটটাকে ওই প্রাইসে আমাকে আনতে লাগবে, সোজা কথা কস্ট থেকে আমাকে সেলিং প্রাইসে আনতে লাগবে। তাহলে ডিনোমিনেটরটাকে এক আমরা বাড়িয়ে দেবো, ঠিক আছে। 25% মানে 1/4,
তাহলে মানে সেলের উপর এটা আমাদের 1/5 হয়ে যাবে। এই জিনিস এগুলো আমরা সেকেন্ড সেমিস্টারেও শিখিয়েছি, কস্ট অ্যাকাউন্টিং 1 যখন পড়িয়েছিলাম। এই লোডের অঙ্ক কিন্তু তোমার লোডের জিনিসটা তোমার সবসময় কিন্তু কাজে লাগবে, যখন ব্রাঞ্চ করবে, ডিপার্টমেন্ট করবে, সব জায়গায় কিন্তু লোডের এফেক্টটা আমাদের কিন্তু এসে যাবে। তাহলে আমরা যখন গুডস এন্ডের এন্ট্রি করব তখন 15,000 দিয়ে এন্ট্রি করব সেলিং প্রাইসে। বলেছি গুডস এন্ডটা সবসময় কিন্তু সেলিং প্রাইসে বসবে, মানে ইনভয়েস প্রাইসে বসবে। সেটা যদি ইনভয়েস প্রাইসে যদি না থেকে যদি কস্টে থাকে, তখন লোডটাকে বার করে নিলে, লোডটাকে বার করে নিয়ে আবার অ্যাড করে দিতে লাগবে যখন গুডস এন্ডটা আমাদের কস্ট প্রাইসে বলে দেওয়া থাকবে। তাহলে গুডস এন্ডটা কিন্তু মানে যে 5টা আইটেমের উপর লোড হয় সেগুলো কিন্তু সবসময় কিন্তু ইনভয়েস প্রাইসে বসে। তাহলে আমরা এখানে করব 2 গুডস এন্ড কনসাইনমেন্ট 15,000 পরিষ্কার বলে দিলাম। তাহলে এখানে লিখছি। আচ্ছা, মালটা পাঠিয়েছিল কবে? পাঠিয়েছিল তোমার 1/2/2024, 1/2/2024। আমরা লিখব 2 গুডস এন্ড on consignment। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই লোডে কিন্তু ভুল করে আসে। হ্যাঁ, শিখে নাও ভালো করে। যাতে কোনো ডাউট থাকবে আমাকে কিন্তু ফোন করে জিজ্ঞেস করে নেবে। আমার ফোন নম্বর জানো 9830539710। যেখানে কোনো ডাউট আসবে সে আমার কাছে পড়ো না পড়ো তাতে কিন্তু কোনো সমস্যা নেই, আমাকে কিন্তু মানে হেল্প তোমরা সবসময় কিন্তু নিতে পারো। তাহলে 2 গুডস এন্ড কনসাইনমেন্ট আমাদের বলে দেওয়া আছে কত টাকা? আমাদের বলে দেওয়া আছে 15,000 রুপিস। 15,000 রুপিস। এইবারে লোডটা আমাদের কিন্তু ব্যাক করাতে লাগবে। একটু ওয়ার্কিংস আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি ওয়ার্কিংস করছি, ওয়ার্কিংস। তাহলে আমরা লিখছি যে প্রফিট। এখানে আমাদের ব্যাকিংটা কেন করাতে হচ্ছে? যেহেতু দুটো সেকশন নেই, মানে গুডস এন্ড আর গুডস এন্ডটা যে প্রাইসে আছে প্রফিটের পার্সেন্টেজটা কিন্তু মানে সেই প্রাইসের উপরে দিয়ে দেওয়া নেই, উল্টো রয়েছে। গুডস এন্ড রয়েছে সেলিং প্রাইসে, প্রফিটের পার্সেন্টেজ রয়েছে কস্টে। ওই কারণে কিন্তু আমাদের ব্যাক করিয়ে দিতে হচ্ছে। তাহলে প্রফিট অন কস্ট আমাদের বলে দেওয়া আছে, প্রফিট অন কস্ট 25%, অর আমি বলেছি এটাকে ফ্র্যাকশনে আনবে, 25% অর 1/4। ঠিক আছে? তাহলে গুডস এন্ডটা সেলিং প্রাইসে আছে, প্রফিটটাকে পার্সেন্টেজটাকে আমাকে সেলে আনতে লাগবে। তাহলে প্রফিট অন সেলস, এই যা শিখিয়ে দিলাম জীবনে ভুলবে না। প্রফিট অন সেলস, প্রফিট অন সেলস will be 1/5। ব্যাস, ঠিক আছে? তাহলে 15,000 আমাদের গুডস এন্ড, এই দিকে আমরা লিখব উল্টো দিকে লোডটা, ওই ডেটটা তো সেমই হবে 1/2/2024। আমরা লিখব বাই গুডস, লোডটাকে উল্টো দিকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি, বাই গুডস এন্ড অন কনসাইনমেন্ট। মানে যে 5টা আইটেমের উপরে লোড হয় সেটা যে সাইডে বসবে লোডটাকে তার উল্টো দিকে আমরা বসিয়ে দেবো। ঠিক আছে? তাহলে আমরা এখানে ব্যাকেটে দেখিয়ে দিচ্ছি 15,000 ইনটু 1/5, 15,000 ইনটু 1/5, তার মানে আমাদের 3,000 টাকা। ব্যাস। আবার যখন ক্লোজিং স্টকে ভ্যালুয়েশন করব তখন লোডের এফেক্ট আসবে। এখানটা কোনো অ্যাবনর্মাল লস বলে কিন্তু কিছু ছিল না। আচ্ছা, নেক্সট বলেছে দেখো অন দ্য সেম ডেট সিনহা এন্ড কোম্পানি পেড। সিনহা মানে কিন্তু আমাদের কনসাইনার, পেড 800 ফর ডেলিভারি চার্জেস এন্ড ইন্স্যুরেন্স। তাহলে কনসাইনার খরচা করছে, ডেট তো সেম 1/2/2024। আমরা লিখব টু ব্যাংক অ্যাকাউন্ট, ন্যারেশন দিয়ে দিলাম এক্সপেন্সেস অফ কনসাইনার, এক্সপেন্সেস অফ কনসাইনার। কত টাকা আমাদের আছে? এক্সপেন্সেস আমাদের দিয়ে দেওয়া আছে। দেখো কনসাইনার কত খরচা করেছে তোমার 800। তারপর আমাদের কি বলছে? তারপর বলছে যে অন দ্য সেম ডেট তো বললাম, এবার বলছে অন 1 জুলাই মিত্রা এন্ড কোম্পানি মানে কনসাইনি পে রেলওয়ে ফ্রেট 1200 এন্ড গোডাউন রেট 500 and send to Sinha and Company ₹6,000 as advance। অ্যাডভান্সটা পরে আসছে, আগে কনসাইনি খরচা করছে। কনসাইনি খরচাগুলো কনসাইনমেন্ট অ্যাকাউন্টে টু কনসাইনি করে বসে। ঠিক আছে? তাহলে আমরা লিখি ডেটটা কি কিছু বলেছে অন দা অন 1 জুলাই, তারপর হচ্ছে 17/2024। আমরা লিখব টু মিত্রা এন্ড কোম্পানি, টু মিত্রা, কনসাইনি নাম কিন্তু মিত্রা এন্ড কোম্পানি অ্যাকাউন্ট। হ্যাঁ, ওর এক্সপেন্সেস গুলো তাহলে কি কি আছে দেখো। বলছে যে রেলওয়ে ফ্রেট 1200, রেলওয়ে ফ্রেট 200, আর ওর আরেকটা এক্সপেন্সেস আছে তোমার হচ্ছে গোডাউন রেন্ট 500, গোডাউন রেন্ট
500, তাহলে বাইরে পাঠালাম আমরা 700, ন্যারেশন দিয়ে দিলাম এক্সপেন্সেস অফ কনসাইনি। এটা আবার কনসাইনি অ্যাকাউন্টে আমরা পোস্টিং করব, তাই তো? ওখানে 2 মানে এখানে আমরা বাই লিখবো। তাহলে ডেটটা হলো আমাদের 1724, 1724। তাহলে আমরা লিখবো বাই কনসাইনমেন্ট, বাই কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট, বাই কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট আমাদের হলো কি 700। আচ্ছা, এবার কি বলেছে দেখো, এবার বলছে and sent to Sinhan Company ₹6000 as advance, মানে এটা হলো কি পার্ট রেমিট করছে। তো কনসাইনি যখন কনসাইনারকে রেমিট করে এই কনসাইনি অ্যাকাউন্টে এই টাকাটা আইদার ক্যাশে পাঠাতে পারে বা ড্রাফটে পাঠাতে পারে আর বিলে পাঠাতে পারে। ক্যাশ বা ড্রাফটে পাঠালে আমরা বাই ব্যাংক বলে লিখবো, আর যদি বিলে পাঠায় সেক্ষেত্রে আমরা বাই বিলস রিসিভেবল বলে লিখবো। তো এখানে বলেই দিয়েছে এটা কিন্তু ক্যাশে পাঠাচ্ছে। তোমাকে বললো যে and sent to Sinhan Company ₹6000 as advance, মানে ক্যাশেই পাঠিয়েছে। তাহলে আমরা লিখবো বাই ব্যাংক, ডেটটা হবে 1724 বাই ব্যাংক অ্যাকাউন্ট, বাই ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা পাঠালো? তোমার পাঠিয়েছে হচ্ছে কি 6000, ব্র্যাকেটে লিখবো অ্যাডভান্স, কনসাইনি কনসাইনারকে অ্যাডভান্স পাঠিয়েছে, ঠিক আছে? অ্যাডভান্স, এটার কোথাও পোস্টিং হবে না। আচ্ছা, এরপর আমাদের আছে কি বলছে যে অন, আচ্ছা, on 1st September they sold 120 cases for ₹9,800 and sent a remittance for the balance due to Sinhan Company after deducting commission of 5% on gross sale proceeds, ঠিক আছে? তাহলে কনসাইনি সেল করেছে 1st সেপ্টেম্বর, সেপ্টেম্বর মানে আমাদের 9, তাই তো? তাহলে আমরা লিখবো বাই কনসাইনি করে 17/2024 আমরা লিখবো, এটা তো ক্যাশেই সেল হয়েছে। বাই তোমার হচ্ছে কি মিত্রা, বাই মিত্রা অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট, বাই মিত্রা অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট। আমাদের সেল কত হয়েছে বলেছে দেখো, 120 কেস সেল করেছে 9800 রুপিসে পুরো, তাহলে 9800 এখানে লিখে দিই আমরা সেল প্রসিডস, সেল প্রসিডস। স্যার ডেটটা ঠিক করুন, ডেটটা হলো 1724, না সেপ্টেম্বরে, সেপ্টেম্বর মানে 9, সরি সেপ্টেম্বর মানে 9, রাইট, সেপ্টেম্বর মানে 9। তাহলে বাই মিত্রা অ্যান্ড কোম্পানি বলে লিখলাম সেল প্রসিডস, এটা আবার কনসাইনিতে কিন্তু পোস্টিং হবে। তাহলে 1924 আমরা লিখব টু কনসাইনমেন্ট, টু কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট। এখানে ডেটের এই অ্যামাউন্টের ঘরটা দিয়ে নিন, গো অ্যামাউন্টের কলামটা দিন, এটা কিন্তু আমাদের ডেট ঘর, ডেট, এটা ডেট কলাম, ঠিক আছে? আচ্ছা, টু কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট, তার মধ্যে সেল হলো 9800 রুপিস, সেল হলো আমাদের 9800 রুপিস। এইবারে বলেছে বাকিটাও পাঠিয়ে দিয়েছে কনসাইনারকে আফটার ডিডাক্টিং কমিশন অফ 5% অন গ্রস সেল প্রসেস। তাহলে কমিশনটাকে আমরা লিখব, তাহলে ওই সেম ডেট 17 না 19 সেপ্টেম্বর, তো 1924 আমরা লিখব যে তোমার কি করছে, কমিশন দিচ্ছে। তাহলে টু মিত্রা অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট, এগুলো তো জার্নালগুলো তো আগের দিকে আমি ডিসকাস করে দিয়েছিলাম। টু মিত্রা অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট, আমাদের শেয়ার হচ্ছে 9800, তার উপর আমাদের কত পার্সেন্ট বলেছে কমিশন, দেখো কমিশন বলেছে আমাদের কিন্তু 5% ইনটু 5%, তো 980 মানে 490 হবে, 490 ব্র্যাকেটে লিখে দিয়েছে কমিশন, কমিশন। এটা আবার কনসাইন অ্যাকাউন্টে তোমার পোস্টিং হবে 1924 তে টু কনসাইনমেন্ট, টু কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট, টু কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট কত আছে 490। আমাদের তো আর তো কিছু নেই, এবার আমাদের ওই ক্লোজিং স্টকের ভ্যালুয়েশনটা করতে হবে। আর কনসাইনি বলে দিয়েছে বাকি টাকাটা কিন্তু রেমিট করে দিয়েছে,
তাহলে কনসাইন অ্যাকাউন্টের ব্যালেন্সটা যদি টাকা ডেবিট করে দেয় তখন বাই ব্যাংক বা বাই বিলস রিসিভেবল গুলো বসবে। আর যদি দেখো কোনো ক্ষেত্রে কোনো রেমিটের ব্যাপারে কিছু বলে দেয়নি তখন কনসাইনের যেটা ব্যালেন্সটা সেটা কিন্তু বাই ব্যালেন্স শিট বলে লিখবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। তাহলে এবার আমরা আনসোল্ড স্টকের কিন্তু ভ্যালুয়েশন করব। ঠিক আছে, তাহলে নিচে আমরা লিখছি এইখানে ওয়ার্কিং এটা হলো 1, এইখানটা আমরা ওয়ার্কিং 2 করছি, এই জায়গাটা করছি। ঠিক আছে, ক্লোজিং স্টকে ভ্যালুয়েশন করব। তাহলে ভ্যালুয়েশন ভালো করে দেখবে, ভ্যালুয়েশন অফ আনসোল্ড স্টক, ভ্যালুয়েশন অফ আনসোল্ড স্টক। আচ্ছা, এক্ষুনি আমি বলেছিলাম ক্লোজিং স্টকের উপর কিন্তু লোডের এফেক্টটা কিন্তু আসবে। তাহলে ক্লোজিং স্টকে যখন আমরা ভ্যালুয়েশন করব ইনভয়েস প্রাইসে করব। কিন্তু দেখো কটা মাল সেল করেছিল, হ্যাঁ পাঠিয়েছিল তোমার হচ্ছে কি 150 কেস আর সেল করেছে আমাদের 120 কেস। তাহলে কোনো এক নম্বর লস ফস কিছু হয়নি। তাহলে 30 ইউনিটস আমাদের কিন্তু স্টকেতে আছে। দেখিয়ে দিই সেটা, 150 ইউনিটস পাঠিয়েছিল আর 120 ইউনিটস আমাদের সেল করেছে। এগুলো ইউনিট বলা আছে, তো এটা আমাদের কেসেস বলে দেওয়া আছে। তার মানে 30 কেসেস আমাদের স্টোরেতে আছে। তাহলে 30 কেসের আমাকে ভ্যালুয়েশন করতে হবে। ঠিক আছে, তার মানে লিখছি 30 ইনটু, দেখো এক একটা মালের কিন্তু দাম কিন্তু বলে দেওয়া নেই, আমার টোটাল দেওয়া ছিল। আর কি বলে দিয়েছি, ক্লোজিং স্টক কিন্তু ইনভয়েস প্রাইসে তোমাকে করতে হবে। তাহলে আমাদের কটা মাল পাঠিয়েছিল, আমাদের পাঠিয়েছিল হচ্ছে কি 150 কেস, তার ইনভয়েস প্রাইস ছিল 15,000 টাকা। তাহলে ওই 15,000 কে 150 দিয়ে ডিভাইড করলে এক একটা মালের আমরা ইনভয়েস প্রাইস পেয়ে যাব। ক্লোজিং স্টকের ভ্যালুয়েশন কিন্তু ইনভয়েস প্রাইসই হবে। তাহলে ইনটু 15,000, এটা এক একটা মালের দাম বার করে নিলাম, বাই হচ্ছে কি 150। তাহলে এক একটা মালের আমরা কিন্তু ইনভয়েস প্রাইস পেয়ে গেলাম। এইবারে কি করতে হবে না, যেহেতু হ্যাঁ যখন ট্রানজিট একটা জিনিস ভালো করে শিখিয়ে দিই, যদি ট্রানজিটে অ্যাবনর্মাল লস হয় তখন কিন্তু মানে সেই সিচুয়েশনে আমরা দুজনের খরচটাকে আমরা আলাদা করে কিন্তু প্রপোর্শনাল করি, অবভিয়াসলি নন রেকারিং এক্সপেন্সেস। কিন্তু যদি ট্রানজিটে অ্যাবনর্মাল লস না হয় সেক্ষেত্রে আমরা এটা টেকনিকটা মনে রাখবে, ট্রানজিটে অ্যাবনর্মাল লস হলে তখন কনসাইনারের এক্সপেন্সেস আলাদা করে প্রপোর্শনাল করি, কনসাইনার এক্সপেন্সেস আলাদা করে প্রপোর্শনাল করি। কেন না, কনসাইনার যে কটা মাল পাঠাচ্ছে সেক্ষেত্রে কনসাইনার কিন্তু সে কটা সব কটা মাল কিন্তু হাতে পায় না ট্রানজিটে যদি লস হয়। তো ট্রানজিটে যদি লস না থাকে, মানে কনসাইনার গোডাউনে হয় বা যদি তোমার কোনো অ্যাবনর্মাল লস যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা দুজনকার নন রেকারিং এক্সপেন্সেস একসঙ্গে নিয়ে প্রপোর্শনাল করবো, যেমন এই অঙ্কটা আলাদা করে আমরা করতে যাবো না। কারণ সোজা কথা হলো এখানে কি কনসাইনার যে কটা মাল পাঠিয়েছে কনসাইনি সে কটা মালই হাতে পেয়েছে, তার মানে দুজনেই যে খরচাটা করেছে সেটা কিন্তু পুরো ইউনিটের উপরে, ওই জন্য দুজনকার খরচ আমরা একসঙ্গে নিয়ে প্রপোর্শনাল করতে পারছি। কিন্তু যদি ট্রানজিটে যদি লস হয়, কনসাইনার তখন পুরো ইউনিটের উপর খরচা করে, কিন্তু কনসাইনি কিন্তু পুরো ইউনিটের উপরে কিন্তু খরচা করে না। ওই জন্য কনসাইনির খরচাটাকে আমাদের আলাদা করে করতে লাগে। ও যে কটা মাল হাতে পেয়েছে মানে গুডসের থেকে তোমার হচ্ছে কি অ্যাবনর্মাল লস ট্রানজিটে যে কটা হয়েছে সে কটা মাইনাস করে সেটা দিয়ে আমাদের ডিভাইড করতে লাগে। তাহলে এখানে যেহেতু কোনো অ্যাবনর্মাল লস নেই, আমরা দুজনকার নন রেকারিং এক্সপেন্সেস একসঙ্গে প্রপোর্শনাল করব। তো কি বলেছিলাম, কনসাইনারের কিন্তু পুরো খরচাটা কিন্তু নন রেকারিং। তাহলে কনসাইনার আছে আমাদের 800 রুপিস, 800। আর কনসাইনির মানে এক্সপেন্সেস এগুলো কনসাইনির কোন কোন খরচা নন রেকারিং হয় আমি কিন্তু আগে দিকে বলে দিয়েছিলাম। এখানে শুধুমাত্র রেলওয়ে ফ্রেটটা আমাদের নন রেকারিং হবে, গোডাউন রেন্ট কিন্তু রেকারিং এক্সপেন্সেস। ঠিক আছে, তাহলে 800 প্লাস 200 আমরা এটাকে ডিভাইড করব 150 দিয়ে। আমাদের কিন্তু 150 ইউনিটস পাঠিয়েছিল আর স্টকে আমাদের আছে 30 ইউনিটস। ঠিক আছে, তো হয়ে গেল, মানে টোটাল ডিভাইড করলাম যে কটা মাল পাঠিয়েছিল প্রপোর্শনাল করছি, আর আমাদের স্টকে আছে মানে 30টা ইউনিট, ওই জন্য 30টা দিয়ে আমি ইনটু করলাম। ঠিক আছে, তাহলে এটা করলে আমাদের কত হয়, 100 রুপিস করে হয়। এক একটা মালের দাম হয় 15,000 বাই 150 মানে 100, তার মানে তোমার হলো 3000 রুপিস। আর এখানটা আমাদের কত হচ্ছে দেখো, মানে 1000 বাই 5, এটা কাটলে তো 5 হয়, তার মানে হচ্ছে কি আমাদের 200, তার মানে হলো কত 3200। তাহলে আমরা লিখবো ওই ডেটটাকে আমরা ক্লোজিং ডেট হিসেবে কনসিডার করব, তোমার 19/2024, তাই তো 19/2024 এটাকে আমরা ক্লোজিং ডেট হিসেবে কনসিডার করব। আমরা লিখবো বাই কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট, বাই কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট 3200। এইবারে কিন্তু হ্যাঁ এর লোডটা আমাকে লিখতে লাগবে, লোডটা ডেবিট সাইডে বসবে 1924 টু স্টক রিজার্ভ, এটাই তো নতুন আমাদের আজকের অঙ্কে যে লোড আছে, টু স্টক রিজার্ভ। পাঁচটা আইটেমের উপর লোডের এফেক্ট হয় বলেছিলাম, ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, গুডস এন্ড
গুডস রিটার্ন বাই দ্য কনসাইনি আর অ্যাবনর্মাল লস। এই পাঁচটা আইটেম সবসময় ইনভয়েস প্রাইসে হয়, ওই জন্য আমরা গুডস একটা ইনভয়েসে লিখেছিলাম, ক্লোজিং স্টক আমরা কিন্তু ইনভয়েস করলাম। এবারে লোডটাকে আমাদের উল্টো দিকে ক্যান্সেল করাতে লাগবে, গুডস এর লোড আমরা এদিকে দেখিয়েছিলাম আর ক্লোজিং স্টক লোড এদিকে বসবে, যেদিকে বসে তার উল্টো দিকে লোডটা বসে, ঠিক আছে। তো আমরা এখানে লিখি যে লোড ওয়ার্কিং সেই করছে, এটা ওয়ার্কিং নাম্বার 3, লোড অন আনসোল্ড স্টক। খুব সহজ জিনিস, লোড অন আনসোল্ড স্টক। দেখো টোটাল লোড আমাদের ছিল হচ্ছে কি 3000 রুপিস। এটা কটা আইটেমের উপরে? 150 এর উপরে। স্টকে আছে 30টার উপর কথা হবে মানে ইউনিটারি মেথড। তাহলে 15,000 বাই 150 ইনটু 30, মানে যে কটা মাল আমাদের স্টকে আছে তার উপরে লোড কতখানি হবে। তো 1/5 হয়, এটা ধরুন আমাদের 3000 টাকা হবে, ঠিক আছে, 3000 রুপিস। তাহলে এখানে আমরা লিখলাম 3000। এবার আমরা প্রফিট লস করব, ঠিক আছে। তাহলে ক্রেডিট সাইডটা বড় হবে নিশ্চয়ই। ক্রেডিট আমাদের টোটাল হচ্ছে দেখো 12,000 আর 13,000 মানে 14,000 টাকা। 9 3 12 3 16,000 টাকা, 16,000 টাকা। 9 12 3 15 16,000 টাকা। ডেবিট সাইড বড় হবে। ডেবিট বড় হচ্ছে, ওখানে 15,000। হ্যাঁ ডেবিট সাইড বড়, তাহলে লস হবে। তাহলে আমাদের 15 আর 3 18,000, 18 মানে 19,500, 19,990 হচ্ছে বলে দেখতো। হ্যাঁ 19,990 না 6990 15,000। আচ্ছা 15 আর 3 18,000, 18,000 মানে 19,500, 19,990, 19,990, ঠিক আছে। এখানে লিখি 19,990। এখান থেকে মাইনাস করব আমরা 9 3 12 আর 3 15 মানে 16,000, মানে তোমার হচ্ছে কি 3990। আমরা লিখবো বাই, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সবাই, বাই লস অন কনসাইনমেন্ট, বাই লস অন কনসাইনমেন্ট। ওই ডেটটা ওটাই হবে 1/9/2024, ঠিক আছে, 3990। এবারে কনসাইন অ্যাকাউন্ট আমরা ব্যাংক দিয়ে ক্লোজ করব, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ক্রেডিট সাইডে হলো কত টাকা? ডেবিটে আমাদের আছে হচ্ছে কি তোমার সেল বসেছিল 3,800, 9,800 সেল। আর এটা তো আমাদের ক্রেডিট সাইডে বসবে, কমিশনটা উল্টো দিকে বসিয়েছি, এই দিকে বসবে। তো কমিশন তো ওই দিকে বসবে, এদিকে কেন বসিয়েছি? কমিশনটাকে এইদিকে দেখো, বুঝেছো, উল্টো দিকে দেখো। যে বাই কনসাইনমেন্ট, বাই কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট। কমিশন পোস্টিংটা রং করেছিলাম না, এইদিকে বসবে। তো 490 রুপিস, 490, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল হলো এখানে তোমার ডেটটা দিয়ে দিই, এটা 1924। তাহলে আমাদের এখানে হলো 9,800, এখানে হলো 9,800। ব্যালেন্স তাহলে কত হয়? 2610। কত? 2610। 2610। আমরা লিখবো বাই ব্যাংক 2610। 2610 আমরা লিখবো বাই ব্যাংক, বাই ব্যাংক অ্যাকাউন্ট। ব্র্যাকেটে লিখবো ফাইনাল রেমিটেন্স, ফাইনাল রেমিটেন্স, ফাইনাল রেমিটেন্স। বোঝা গেল? তাহলে ক্লোজ হয়ে গেল অঙ্কটা। তাহলে এই লোডের অঙ্কগুলো শোনো, পরীক্ষায় কিন্তু লোড ছাড়া অঙ্ক দেবে না। আর মানে এর সঙ্গে কিন্তু তোমাকে অ্যাবনর্মাল লস জুড়ে দেবে, তার সঙ্গে কিছু জুড়ে দেবে যে শুধু অ্যাবনর্মাল লস জুড়বে না, মানে তোমার ট্রানজিটে কিছু মাল আছে, মানে স্টকিং ট্রানজিট, এগুলো জুড়ে কিন্তু একটা মানে ভালো অঙ্ক কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষাতে দেয়, বুঝতে পারলে? লোড তার সঙ্গে তো অ্যাবনর্মাল লস থাকবে, তারপর দেখবে কিছু মাল তোমার রাস্তাতে এখনো রয়ে আছে যেটা কনসাইন এখন হাতে পাইনি, মানে স্টকিং ট্রানজিট। এরকম দিয়ে কিন্তু কনসাইনমেন্টের অঙ্কটা কিন্তু ভালো, একটু মানে একটু কিন্তু স্ট্যান্ডার্ড অঙ্ক কিন্তু দেয়। কাজে মনে করো না কিন্তু এইটুকুনি শিখে তোমাদের কনসাইনমেন্ট কিন্তু শেষ হয়ে গেল। কনসাইনমেন্ট কিন্তু বড় চ্যাপ্টার, আরো ভালো ভালো অঙ্ক কিন্তু আমাদের করতে লাগবে। তারপর তোমার হচ্ছে কি যখন নর্মাল লস হচ্ছে, আবার নর্মাল লস অ্যাবনর্মাল লস যখন একসঙ্গে হচ্ছে, তখন আনসোল্ড স্টকের ভ্যালুয়েশন কিভাবে করতে হয়। স্টক যখন তোমার মার্কেট প্রাইসের ভ্যালুয়েশন, যখন আমাদের মার্কেট প্রাইস বলে দেওয়া থাকে, তখন কিভাবে স্টকের ভ্যালুয়েশন করতে হয়, এগুলো সব কিন্তু আমাদের কিন্তু করতে হবে। কাজেই
কনসাইনমেন্ট, হ্যাঁ, মানে যে শেখাবে তাকে কিন্তু একটুখানি এক্সপিরিয়েন্স হতে হবে কীরকম টাইপের অঙ্ক পরীক্ষাতে আসে সেটাকে কিন্তু জেনে কিন্তু স্টুডেন্টদেরকে করাতে লাগবে। ভালো অঙ্ক করে দিতে হবে, একদম সহজ সহজ অঙ্ক করিয়ে দিলে কিন্তু অনার্স স্টুডেন্ট কিন্তু পারবে না, অনার্স স্টুডেন্টকে কিন্তু স্ট্যান্ডার্ড অঙ্ক কিন্তু ওরা কিন্তু পরীক্ষায় দেবে। আর তারপর হচ্ছে কি স্পেশাল কমিশন আছে, স্পেশাল কমিশনের অঙ্ক আবার পরীক্ষায় দেয়। কাজে অনেক কিন্তু ভ্যারাইটি আছে, চ্যাপ্টার কিন্তু বড় চ্যাপ্টার। ঠিক আছে, তোমরা মন দিয়ে কিন্তু আমার ক্লাস করো, আর আমার মানে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করো, যেটা আমি বারে বারে বলি, চ্যানেল সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করো। ঠিক আছে, দেখবে যে অঙ্কগুলো আমি এখানে পড়াচ্ছি পরীক্ষায় কিন্তু মানে একটা চ্যাপ্টারের সব অঙ্ক আমার ভিডিও করে দেওয়া কখনো সম্ভব না, কোনো টিচারের পক্ষে সম্ভব হয় না। হ্যাঁ, কিন্তু মেন মেন অঙ্কগুলো কিন্তু মানে যেগুলো দেখে গেলে পরীক্ষার সময় তোমার কিন্তু হয়ে যাবে। এরপরের অঙ্ক আমি পড়াবো, দেখবো এরকম একটা শেষের দিককার একটা অঙ্ক নিয়ে, মানে যেখানে ওই গুডস ইন ট্রানজিট আছে, হ্যাঁ, মানে স্টক ইন ট্রানজিট আছে, তোমার হচ্ছে কি অ্যাবনর্মাল লস আছে, এগুলোকে সব পাঁচ করে আর একটা অঙ্ক আমাকে কিন্তু করে দিতে হবে ভালো অঙ্ক, স্পেশাল কমিশন। এগুলো কিন্তু ভিডিও মেন মেন সবগুলোর ভিডিও কিন্তু আমি করে দেবো, যেটা পরীক্ষার সময় তোমাদের কিন্তু খুবই মানে এতে আসবে, কাজে আসবে। আর এখনকার অঙ্কগুলো রেগুলার দেখো, যেখানে কোনো সমস্যা হবে আমাকে কিন্তু তোমরা ডাউট ক্লিয়ার করে নিতে পারো, কোনো লজ্জার কিন্তু কোনো কারণ নেই যে আমার কাছে করো না বলে। কাজেই কিরকম টাইপের অঙ্ক পরীক্ষায় আসে এগুলো কিন্তু আমি কিন্তু জানি। ঠিক আছে, 24-25 বছর পড়াচ্ছি, কাজে কোন অঙ্ক পরীক্ষায় আসার আমি এখানে বলে দিয়েছি। এই সাবজেক্ট কিন্তু 90 পাওয়ার কিন্তু সাবজেক্ট, কাজে সেভাবে কিন্তু এগো। কার কাছে করছো এটা কিন্তু বড় কথা কখনোই আমি বলি না, তোমার যে কোনো ডাউট আমার থেকে কিন্তু তোমরা ক্লিয়ার করে নিতে পারো। ঠিক আছে, তো ভিডিও কিন্তু মন দিয়ে রেগুলার ক্লাস করে আমার ফলো করো। থ্যাংক ইউ তোমাদের সকলকে।